যাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে এই 27 লক্ষ, তারা আতঙ্কিত হওয়ার জায়গা নাই এই ক্ষেত্রে, এই রিলেটেড যে তাদেরকে পুলিশ ধরবে। আপনার এখন ভোটার লিস্টের নাম থাকবে না থাকবে, এটা ভোটার লিস্টের নাম থাকা না থাকার সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই। আপনার ভোটার কার্ড নাই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, দলিল আছে, আপনি তো ভারতীয়। এটা আপনারা বুঝতে পারছেন না কেন? এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাকে আমাকে আতঙ্কে রাখতে পারলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা যাবে না। আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে 450 টাকা গ্যাস দেবো, এই প্রশ্নটা কেউ করবে না। চাকরির কথা বলেছিল, পেট্রোল ডিজেলের দামের কথা বলেছিল, মুখ্যমন্ত্রীকে আর কেউ এই প্রশ্ন করবে না। ওই জন্য আতঙ্কে রাখবে, এমন কথা বলবে ঠিক মধ্যিখানে বলে ছেড়ে দেবে, সাধারণ মানুষ এটা নিয়ে হই হই করবে। আরে আমার ভোটার ডিলিট হয়েছে অন্যায় ভাবে, আমার তো আরো কাগজ আছে। আচ্ছা, আপনারা যারা ভোট দিতে যান, ভোটার কার্ড ছাড়া আর মনে 11টা মনে ডকুমেন্টস আছে ভোট দেওয়া যায়, তাহলে কেন সেগুলো অ্যালাউ করেছিল? আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, আপনি আধার কার্ড দিয়ে ভোট দিতে পারেন, তাহলে আধার কার্ড আপনার কাজে লাগবে না? আপনার দলিল আছে আপনার কাছে। এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনি বিগত দুদিন আগে একটা ডেপুটেশন জমা করেছেন 27 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা আনার জন্য। ঠিক কতটা সরকারের দিক থেকে এখনো পর্যন্ত কোনো রকম সাড়া পেয়েছেন? আমি অবাক হয়ে যাচ্ছি। পশ্চিমবাংলা সরকারের 4 তারিখে সরকার পরিবর্তন হয়েছে, 9 তারিখে মনে হচ্ছে সরকার শপথ নিয়েছে। আজকে তারিখ হচ্ছে আপনার 21, 22 তারিখ। এই কটা দিনে অনেক ভালো ভালো কথা, অনেক আলোচনা সমালোচনা, অনেক পক্ষে বিপক্ষে আলোচনা হলো, কিন্তু 27 লক্ষ নাগরিকের যে ভোটাধিকার হরণ হলো বা ডিলিট হলো, যেখানে 17 লক্ষ আমার হিন্দু, 10 লক্ষ আমার মুসলমান ভাই, মিলিয়ে 27 লক্ষ মানুষের কি হবে ফিউচার? রাজ্য সরকারের যিনি প্রধানে আছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একটাও শব্দ দেখলাম না। শুধু তাই নয়, প্রধান বিরোধী দল হিসেবে যারা নিজেদেরকে দাবি করছেন, সেই বিরোধী দলনেতার মুখেও একটাও শব্দ দেখতে পেলাম না। আমরা গিয়েছিলাম ডেপুটেশনে, আমরা সেখানে জানিয়েছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে জানাই, সদার্থক সে অর্থে উত্তর পাওয়া যায়নি। তারা বলেছেন যে আমরা চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, রেজিস্ট্রার জেনারেল অফ ক্যালকাটা হাইকোর্টের সাথে আলোচনা করছি যাতে স্পিড আপ করার জন্য। আমরা আইএসএফ ডেপুটেশন দিয়েছিলাম বেশ কিছু, যে দ্রুততার সাথে ওই 27 লক্ষ মামলা নিষ্পত্তি করে ভোটার লিস্টে নাম উঠুক, নতুন করে হয়রানি করা যাবে না, অহেতুক পেরেশানি করা যাবে না, আতঙ্কের পরিবেশ তৈরি করা যাবে না, এই দাবি আমরা রেখেছি। এবং ওখানে গিয়ে কথা বলে যেতে বুঝতে পেরেছি কোনো না কোনো জায়গায় একটা ধীর গতিতে চলছে। সেটা চলছে কি চালানো হচ্ছে সেই বিতর্কে আমি জড়াবো না। যাতে স্পিড আপ হয় তার কথা বলেছি, এবং একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হোক যে এত তারিখের মধ্যে এই টোটাল কেস 27 লক্ষ কেস সমাপ্ত করতে হবে, নিষ্পত্তি করতে হবে। সের উত্তর সে অর্থে দিতে পারেনি। আমরা আমাদের আইনজীবীর সাথে কথা বলেছি। জানেন, আমি কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত এসআইএনে আমার মামলা আছে। সুপ্রিম কোর্টের ওই মামলাতে বা অ্যাড করতে পারি বা নতুন করে হতে পারে, সে আলোচনা চলছে এখনো, ফাইনাল আমাদের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করা, যে এই সময়ের মধ্যে এই 27 লক্ষ কেসকে সমাপ্ত করতে হবে, এই বিষয়ে আগামী দিনে আমরা মামলা করতে যাচ্ছি। এসআইআর বাদ যাওয়া 27 লক্ষ মানুষের নিয়ে প্রতিবাদ আপনি একাই করেছিলেন, এবং টিএমসির 80টা প্রার্থী থাকাও তারা চুপ হয়ে আছে। এটা আমি কিছু বললেই আবার কিছু সোশ্যাল মিডিয়া হই হই করছে। আমার অ্যাডমিনরা দেখাচ্ছিল, অনেকে রাগ হচ্ছে, বলছে এখনো কেন তৃণমূলের বিরুদ্ধে বলছে। আরে তৃণমূলের সব থেকে বড় অপরাধ তৃণমূল করেছে বিজেপিকে হাত ধরে বাংলায় নিয়ে আসা। আজকে বিজেপি সরকার তৈরি হতো না, এই ফ্রন্টে নিয়েছে না লড়াই করার গল্প শোনালে। তৃণমূল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসছে, আজ সব থেকে বড় অপরাধ। 80টার কিচ্ছু দাম নেই, 80 আর 0 সমান, কারণ দুর্নীতি করে দলটা এই পর্যন্ত পৌঁছে গিয়েছে, ভয়ে মুখ খুলতে পারছে না। গতকালকে দেখছিলাম শিয়ালদাতে কোনো একটা কারণে এই একটা প্রোটেস্ট করছে, হকারদেরকে নিয়ে প্রোটেস্ট করছে, পজিটিভ, আমার কাছে নেগেটিভ না পজিটিভ। সেখানে দেখলাম 3 জন মাত্র এমএলএ, যে দলে 80টা এমএলএ 3 জন এমএলএ। শুধু তাই নয়, আর কর্মী সমর্থক মিলিয়ে 20টা থেকে 21টা হবে না।
মানে বুঝতে পারছেন দলটা কি লেভেলে পৌঁছেছে। আমি বলেছিলাম 6 মাস যাবে না এই দল ক্ষমতা থেকে চলে গেলে পোস্টে আপনার ফ্ল্যাগ মাদার লোক পাওয়া যাবে না, বলেছিলাম অনেক আগে। দেখবেন পুরাতন রেকর্ড খুঁজে বার করবেন, পেয়ে যাবেন আপনারা। আজ সেই জায়গায় যাচ্ছে। আজকে দেখছিলাম বিরোধী দলনেতাকে মাটিতে বসে আছে, তার রুম দেয়নি বলে প্রতিবাদ করছে। পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আমাকে 5 বছর রুম দেয়নি বিধানসভার মধ্যে। আমি কিন্তু ওই কাঁদা কাটা করার ছেলে না, আমি মাটিতে বসিনি। হ্যাঁ, বসেছে, প্রোটেস্ট করতে পারে। নওশাদ সিদ্দিকী আমাকে দেয়নি। আমি কারো মিডিয়ার সামনে কান্নাকাটা করছি নাকি? আমি চুপ ছিলাম। কোথাও লবিতে বসতাম, এখানে যে সেইখানে গিয়ে ওখানে গিয়ে বসতাম। আমি কাজ মিটিয়ে নিচ্ছি 5 বছর ধরে। বিধানসভাতে একটু আমি মানে আমার যতটা সামর্থ্য আছে সেখানে আমি আটকাইনি কিছু, মানে আমি চালিয়ে গেছি আমার রুম দেয়নি বলে। আজকে দেখলাম কি রুমের জন্য তারা আন্দোলন করছে। হ্যাঁ, দেওয়া দরকার তাদেরকে, যে রুম দেয়নি এর আমি প্রতিবাদ করছি। দ্রুততার সাথে বিরোধী দলকে রুম দেওয়া দরকার, এটাও কিন্তু আমি বলছি। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। নওশাদের সাথে কি করেছিল বিগত সরকার, আগে তারাই বসছে। কিন্তু সেখানে থেকে 80 জনের মধ্যে কজন ছিল? 10 থেকে মনে হয় 12 জন। এই দলটা আর মনে হয় 6, মানে বিজেপি যতদিন চাইবে, এখনো বলছে আবার বিজেপি যতদিন চাইবে পশ্চিমবাংলা তৃণমূল থাকুক অতদিনই থাকবে। আর বিজেপি এই দিন বলবে যে না আমি আর তৃণমূলকে পশ্চিমবাংলা রাখবো না, সেই দিনই উঠে যাবে দলটা। পশ্চিমবাংলা থেকে টিএমসি মুছে ফেলার পিছনে নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের হাত, কি বলবেন? ধরুন এইটা নিয়ে আমার সাথে একটা আপনারা করুন, লাইভ করবেন, একটা দিন করুন, আপনারা চ্যানেল মিলে সাধারণ মানুষকে বার্তা দেবেন। একদিন লাইভ হবে, লাইভ আলোচনা হবে। মানে সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ অ্যাকচুয়াল নয়, যারা তৃণমূলপন্থী বুদ্ধিজীবী বলে, যাদের এখন মাল আসা বন্ধ হয়ে গেছে, তারা খুব এটা নিয়ে খুব মিসগাইড করছে। আমি আমার উত্তর দেব। আমি হুমায়ুন কবিরের উত্তর দিতে পারবো না, আমি অন্য কারোর উত্তর দিতে পারবো না। আমি লাইভে বসবো, কোশ্চেন করবে, যুক্তি দিয়ে তার কথাটাকে আমি কাটবো। আর তারও কোশ্চেনের পিছনে যদি কোনো যুক্তি থাকে আমি যদি ভুল হয়ে যাই, আমি ভুল স্বীকার করবো। আরে ভাই, আমি 30টা জায়গায় প্রার্থী দিয়েছিলাম, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমার একটা কথা সাম্প্রদায়িক আছে যে অন্য ধর্মের মানুষ আমার উপরে ক্ষিপ্ত হয়ে আইএসএফকে ভোট দেওয়া তো দূরের কথা, তৃণমূলকে তো ভোট দেওয়া দূরের কথা, বিজেপিকে ভোট দেবে, এই ধরনের কেউ আমাকে একটা শব্দ বলতে পারবে? তো কিসের জন্য বলুন? আমি আমার ভাঙনের কথা বলি। গতবারের থেকে 20,000 ভোট আমি বেশি পেয়েছি। গত 2021 সালে আমি আমার নন মুসলিম ভাই তথা হিন্দু ভাইদের খুব একটা ভোট পাইনি ভাঙর থেকে। এবারে আমার ভোট বেড়েছে, তাদের প্রচুর ভোট পেয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে বারবার কারো ঘাড়ে দোষ চাপিয়ে দিতে হবে। আপনার খেয়াল আছে 21-এর পরে বা বেশ কয়েকটা নির্বাচনের পরে লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে অনেকে খিল্লি করেছিল। এই লক্ষ্মীর ভান্ডারের কাছে হেরে গেলাম। আমি নওশাদ সিদ্দিকী তখন প্রতিবাদ করেছিলাম, ভুল হচ্ছে, যারা লক্ষ্মীর ভান্ডার নাই সেটাকে নিয়ে আপনারা খিল্লি করবেন না। কারণ আমাদের মানুষের কাছে পৌঁছাতে পারিনি, মানুষের রাইট আমার কাছে আসেনি, অধিকার আমাকে দেয়নি, তো মিটে গেল। তার জন্য কার দোষ চাপাতে হবে কেন? তো এইটা হচ্ছে তৃণমূলপন্থীরা দোষ সরকারটা তো বিজেপির হাতে তুলে দিয়েছে। তৃণমূলই বিজেপির হাতে তুলে দেওয়ার পরে দোষ তো নওশাদের ঘাড়ে চাপ। সহজ আছে, ওটা নরম জায়গা, ওটাকে টেপো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আগামী পঞ্চায়েত ইলেকশন আছে বা পৌরসভা ইলেকশন, এমনকি 29-এ এমপি ইলেকশন, সেখানে দল ভীষণভাবে ফিরে আসবে। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ভীষণভাবে কিভাবে ফিরে আসতে হবে দেখতে পাচ্ছি তো। প্রার্থী খুঁজে পাবে নাকি দুষ্কর আছে, এটাকে বলে রাখলাম। ধন্যবাদ।